স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সেন্ট কিটসে ইতিহাস লিখলো বাংলাদেশ। সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজকে দিল হোয়াইট ওয়াশের স্বাদ। কি ব্যাটে কি বলে বাংলাদেশের দাপট ছিল প্রতিটা ডিপার্টমেন্টে। জাকেরের হার না মানা ঝড়ো 50, রিশাদেরও প্রতিরোধ ঘূর্ণি, যার কোনো জবাবই ছিল না ক্যারিবিয়ানদের কাছে। তাই শেষ ম্যাচে বাংলাদেশের জয় 80 রানের বিশাল ব্যবধানে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। শাবাশ, এই না হলে টাইগার। সেন্ট কিটসে শামীম ইমনদের ঘিরে একটা স্লোগানই বারবার। টি-20 সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। তাসকিন, শেখ মেহেদীরা আর্নস ভেলে ছড়ালেন জয়ের রেশ। এদিন শুরুটা ছিল টাইগারদের পক্ষে। গোটা সিরিজে টস না জেতা লিটন এবার সফল হলেন শেষ ম্যাচে। টস জিতে বাংলাদেশ ব্যাট ফার্স্ট। সৌম্যর ইনজুরিতে 2 মাস পর ইমনের প্রত্যাবর্তন। ওর ব্যাটে শুধুই 4 ছক্কার গর্জন। লিটনকে নিয়ে প্রথম 4 ওভারে রান তুললেন 10 গড়ে। দলকে সেট করলেন বড় স্কোরের পথে। চতুর্থ ওভারে রোমারিও শেফার্ডের বলে 13 বলে 14 রানে আউট হন টাইগার কিপার। পরের ওভারে ইমনও থামেন, তবে ততক্ষণে তার ব্যাটে 21 বলে 39 রান, 4 বাউন্ডারি, ছক্কা 2 খান। তবে 15তম ওভারে চরম সাসপেন্স। ডাবল নিতে গিয়ে জাকের শামীম একই ক্রিজে রান আউট হয়েছেন ভেবে জাকের ড্রেসিং রুমে ফিরে গেলেও টিভি রিপ্লেতে দেখা যায় ঘটনা উল্টো। জাকের নন, ক্রিজে শামীম ঢুকতে ব্যর্থ। অতএব 2 রানে আউট শামীম, জাকের ব্যাক ইন অ্যাকশন। তবে গোটা ম্যাচে স্পটলাইটে ছিলেন জাকের। আলজেরি জোসেফের শেষ ওভারেই 1 বাউন্ডারি আর 3 ছক্কায় তুলে নেন 25 রান। জাকের অপরাজিত থাকেন 41 বলে 72 রানে। বাংলাদেশের টোটাল দাঁড়ায় 7 উইকেটে 189। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দিশাহারা ব্র্যান্ডন কিং। ক্যারিবীয় ওপেনারকে দ্বিতীয় বলে ফেরান তাসকিন। শেখ মেহেদীর বলে পরের ওভারেই জাস্টিন গ্রেভস হারান উইকেট। অভিষেক ম্যাচে মাত্র 6 রানে হন চেকমেট। এরপর সময়ের সাথে শুধু উইকেট পড়েছে। কি রোস্টন, কি জনসন, কেউই ধরতে পারেননি হাল। শেষ পর্যন্ত 16 ওভার 4 বলে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 109 রানে। বাংলাদেশ পায় 80 রানে বিশাল জয়। পার্থ বণিক, 71। টাইগারদের গর্জনে ক্যারিবিয়ান দ্বীপে কাঁপন ধরেছে। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ ঢাকা ফিরছে। সিরিজ জয় ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের বেশি কৃতিত্ব দিচ্ছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। জানিয়েছেন বিসিবি দায়িত্ব দিলে দীর্ঘমেয়াদে ক্যাপ্টেন্সি নিতে প্রস্তুত। লম্বা সফর শেষে বাংলাদেশ দল শুক্রবার মধ্যরাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে নায়ান বিন জসিমের রিপোর্ট। ক্যাপ্টেন্সিটা কতটুকু এনজয় করেছেন এবং এই ফর্মেটে আসলে আরেকটু লম্বা করতে চান কিনা? তো ওভারঅল আপনার পারফরমেন্স নিয়ে কি বলবেন এবং ক্যাপ্টেন্সি নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। জাকিরের কথাটা স্পেশালি বলতে হয়, কারণ টেস্ট থেকে শুরু করে ওয়ানডে থেকে শুরু করে 3 ফর্মেটেই ওর ধারাবাহিকতা খুব ধরে রেখেছে। তো এটা একটা প্লেয়ারের জন্য, একটা ব্যাটসম্যানের জন্য বড় পাওয়া এবং বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া। আর শামীমের বিষয়টা, শামীম লাস্ট যদি আপনি দেখেন ডোমেস্টিক প্লাস হচ্ছে এই টিমের যে খেলাগুলো খেলেছে ওগুলোতে পারফর্ম করেছে। আমার মনে হয় তার ভিতরে একটা কনফিডেন্স ছিল। আর জাকিরের কনফিডেন্স তো টেস্ট থেকে কন্টিনিউ করেছে। আমার মনে হয় এটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া যায়। আমরা লোয়ার অর্ডারে এখন পাওয়ার হিটার মানে খুঁজে পাচ্ছি এবং আরও ডেভেলপমেন্টের জায়গা আছে। বাট আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এটা বড় পাওয়া। অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশনগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে, মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি। আর ব্যাটিংয়ের যে জিনিসটা বললেন, আমি চেষ্টা করতেছি। আই থিঙ্ক এটা এমন না যে দেখেন, একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি, যখন একটু খারাপ যায়, যেহেতু 3 ফর্মেট খেলছে লাগাতার একটু খারাপ চলে গেছে। বাট আমি চেষ্টা করতেছি, যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি, আমার মনে হয় সালাউদ্দিন স্যার অনেক হেল্প অনেক করতেছে। যে আমাদের একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে। তো
এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে, যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প, মানে ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে। তো আমিও স্যারের সাথে কথা বলতেছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারবো। টি-20 সিরিজে আসলে এরকম একটা দল যাদের পাওয়ার হিটিং এর দিক থেকে অনেক এগিয়ে থাকা, সবকিছু মিলে আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করছিল, যে আপনারা আত্মবিশ্বাসী ছিলেন আদৌ যে এদেরকে হারাতে পারবেন এইভাবে? বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সবকিছু উজাড় করে দিতে হবে। জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড, আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে। সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাব, ক্রিকেটটা এনজয় করব, যে জিনিসটা রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করবো। বিদেশের মাটিতে এরকম লাস্ট 2012-তে আয়ারল্যান্ডকে হারিয়েছিলাম, বাট ওয়েস্ট ইন্ডিজকে মানে হারানোটা একটা বড় প্রাপ্তি নিঃসন্দেহে। মানে নতুন করে একটা আত্মবিশ্বাস দিচ্ছে কিনা সবার মাঝে? আপনি দেখবেন আজকের উইকেটটা খুব একটা মানে বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল না। আমরা যেভাবে ব্যাটিং করেছি প্রথম থেকেই, মানে ইমন অনেকদিন পর ক্রিকেট খেলতে আসে, যে স্টার্টটা দিয়েছে এটা অ্যামেজিং, এবং প্রেশারটা অনেকটা রিলিফ করে দিয়েছে ফার্স্ট পাওয়ার প্লেতেই। মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। যখন আমি ফার্স্ট বল খেলি আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটটা 160 উইকেট না, তো আমাদের কিভাবে 180-তে যাওয়া যায়, আমরা ওই প্রসেসে আগাচ্ছিলাম। এর মধ্যে হতে পারতো যে আমরা খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যেতে পারতাম, বাট আমরা চেয়েছিলাম যে ব্যাটিং ইউনিট আমাদেরকে বলারদেরকে একটা ভালো টোটাল দিতে, বাট বলাররা শো করেছে যে কোনো উইকেটে তারা ভালো বল করতে পারে। জাকের আলী আর শেখ মাদি ক্যারিবিয়ানদের ভরকে দেওয়ার দুই নায়ক। জাকের ম্যাচ সেরা আর শেখ মাদি সিরিজ সেরা। শামীম আর মাদি রাউন্ড আউট হবার পর জাকির যেভাবে তেতে উঠেছেন জানিয়েছেন সেই গল্পটা। আর সিরিজ সেরা মেহেদী নাকি ছিলেন সেন্ট ভিনসেন্টের নিজের কষ্ট মুছে দেওয়ার অপেক্ষায়। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। টু ব্যাক দুইটা রান আউট, অবশ্যই আমি ডিমোরালাইজ হয়ে গেছিলাম। আমি প্রথম উদ্দেশ্যে আসছিলাম গ্লোবাল টি-20, আলহামদুলিল্লাহ ওটাও চ্যাম্পিয়ন হতে পারছি, এবং দেন তারপর আমি টি-20 টিমে জয়েন করছি। জাকের আলী অনেক দুর্দান্ত একটা ইনিংস, নাটকীয়ভাবে উইকেটে ফিরে আসা, রান আউট হয়েও তারপর যা দেখিয়েছেন তা এক কথায় অনেক দিন পর্যন্ত মনে রাখার মতো। এই ওয়েস্ট ইন্ডিজ সফরটা নিঃসন্দেহে জাকের আলী অনেকের জন্য ক্যারিয়ার জুড়ে মনে রাখার মতো, কারণ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করেছিলেন 174, 44 গড়ে, আবার টি-20 সিরিজে সবচেয়ে বেশি রান 120, অলমোস্ট প্রায় 60 অ্যাভারেজে। নিঃসন্দেহে ড্রেসিং রুমে অনেকগুলো সুখী মুখের সঙ্গে সবচেয়ে বেশি সুখী মুখটা জাকের আলী অনিকের। জাকের মানে মারাত্মক রকম একটা নাটকীয়তা, ড্রেসিং রুমে ফিরে গেছেন, আউট হয়েছেন, আবার ফিরে এসেছেন, যাওয়ার সময় দেখলাম খুব রাগ করছিলেন। ফিরে এসে ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার কি কাজ করছিল যে দুইজন রান আউট, যে আপনার পাশে একজন শেখ মেহেদী সেও রান আউট, শামীমও রান আউট, মানে একটু চাপ ছিল কিনা বা একটা মানে পুষিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কিনা? অবশ্যই চাপ ছিল। আমার মনে হয় যে খেলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছিলো বড় একটা স্কোরের জন্য, তখনই সাডেনলি ব্যাক টু ব্যাক দুইটা রান আউট, অবশ্যই আমি ডিমোরালাইজ হয়ে গেছিলাম। আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তারপরে জাস্ট চেষ্টা করছি যে যেন শেষ পর্যন্ত খেলতে পারি, এইটাই প্ল্যান ছিল। আসলে এই টিমে খেলতে আসছিলাম, তখনই আমাকে ওরা অনেক টাফ টাইম দেয়, তো ওই সময় থেকে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে না, ওরা যেভাবে হোক বাউন্সার ট্রাই করবে আমাদের। তো এইটাই আমার ওয়েস্ট ইন্ডিজে আসার আগে আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসছিলাম। আগের ম্যাচে ম্যাচ সেরা হয়ে শেখ মেহেদী বলেছিলেন ঠিক এই ভেন্যুতে বিশ্বকাপের সময় 3টা ম্যাচে দর্শক হয়ে থাকা তার জন্য ছিল অনেক কষ্টের একটা স্মৃতি। সেই কষ্টের স্মৃতি থেকে ঠিক যেভাবে ফিরতে হয় সেভাবেই কিন্তু ফিরেছেন শেখ মেহেদী। ভাবা যায় এই সিরিজটাতে শেখ মেহেদী ম্যান অফ দ্য সিরিজ হয়ে তার কষ্টটা ভুলিয়ে দিয়েছেন। সিরিজ জিতছি প্রথমত এটা আলহামদুলিল্লাহ, আমার কন্ট্রিবিউশন ছিল, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি দেশে আসার আগে তো আসলে এগুলো কোনো চিন্তাই ছিল না। দেখেন আমি কিন্তু প্রথম উদ্দেশ্যে আসছিলাম গ্লোবাল টি-20, আলহামদুলিল্লাহ ওটাও চ্যাম্পিয়ন হতে পারছি, এবং দেন তারপর আমি টি-20 টিমে জয়েন করছি। ওভারঅল সব মিলে আলহামদুলিল্লাহ। আর আপনি যেটা বলতেছেন যে ওইটা তো আমার হাতে না, পারফরমেন্স আমার হাতে, যেটা সিলেকশন আমার হাতে না, সরি পারফরমেন্স আমি চেষ্টা করতে পারি আর বাদবাকি দেওয়ার আল্লাহর ইচ্ছা, বাট আপনি সিলেকশন আমার হাতে না, বাট আমার কাজ আমার করে যেতে হবে, বাদবাকি সিলেকশনের দায়িত্ব টোটালি। না প্রথমত ধরেন আমি একটু নিজের সাথে নিজে প্রেশারে ছিলাম অবশ্যই। দেখেন যেহেতু মিরাজ আর আমি একসাথে টিমে আছি, তো দেখা যাচ্ছে মিরাজ যেভাবে ব্যাটিং করতেছে লাস্ট কাপল অফ ইয়ার, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করতেছে, তো আমার জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়, যেহেতু মিরাজ খুব ভালো ব্যাটিং করে। তো ওইটা আমার মাথার ভিতরে একটু থাকে, বাট একটু প্রেশার তো থাকে, যেহেতু আমি এক ফর্মেট খেলি, বা আমার দেখা যাচ্ছে আমার প্রত্যেক মাসে বা টি-20 খেলা থাকে না, আমাকে গ্যাপ দিয়ে খেলতে হয়। আর গ্যাপ দিয়ে দেওয়ার পরেও যেটা থাকে আর কি, ধরেন আমি রেগুলার না, লাস্ট
1-2 বছরে, বাট এই জিনিসটা আমার উপরে ভেরি করে যে আমি হয়তো বা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিচ্ছি, আমার তো ভালো করতেই হবে, আমার মানে ওরকম ভালো করলে হবে না। দেখা যাচ্ছে আমি তো সব দিন এরকম পারফর্ম করতে পারবো না, যেদিন পারফর্ম করতে পারবো সেদিন যেন সবার চোখে লেগে যায়। শুধুমাত্র শেখ মেহেদী কিংবা জাকের আলী অনিক না, এই সিরিজে বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য পারভেজ হোসেন ইমনের শেষ ম্যাচটাতে দারুণ একটা ক্যামিও। একই সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 200 স্ট্রাইক রেটে যেভাবে ব্যাট করেছেন, তাতে করে বাংলাদেশ ফিনিশার কিন্তু পেয়ে গেছে নতুন একজন। সবকিছু মিলে বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির একটা সিরিজ। এই প্রাপ্তিটা আরও লম্বা হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য এই ফরম্যাটে বাংলাদেশের দূরে যাওয়ার জন্য বা দূরের স্বপ্ন সত্যি করার জন্য অনেক বেশি কাজে দেবে। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। প্রচন্ড পরিশ্রম, শেখার আগ্রহ, ভালো করার ক্ষুধা জাকেরকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়, বলছেন ইমরুল কায়েস। তবে এখনই জাকেরকে নিয়ে অতিরিক্ত মাতামাতি পছন্দ নয় টাইগারদের সাবেক এই ওপেনারের। ইমরুল মনে করেন আসছে দিনগুলোতে প্রতিপক্ষের মিটিংয়ের বড় এজেন্ডা হবেন জাকের। গোটা দলের পারফরমেন্সই মুগ্ধ করেছে ইমরুল কায়েসকে। সাইফুল রূপকের রিপোর্ট। এই বিষয়গুলো আপনাকে আরো বেশি এগিয়ে যাওয়ার সাহস দেয় কিনা? 1.5 বছর আগের ঘটনা। সহধর্মিণী ইন্টারন্যাশনাল শুটার, বিদেশে পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। ক্রিকেটার স্বামীরও মনে প্রাণে ছিল আন্তর্জাতিক পর্যায়ে খেলার বাসনা। আমার ওয়াইফ সে ইন্টারন্যাশনাল একজন শুটার, ও ইন্টারন্যাশনাল খেলে, তখন আমারও মনের মধ্যে ইচ্ছা লাগে যে আমারও ইন্টারন্যাশনাল খেলতে পারলে হয়তো ভালো হতো। বছর দেড়েকের মধ্যেই সবার ঘরে ঘরে পৌঁছে গেছেন। দুর্দান্ত ব্যাট চালিয়ে হৃদয় জিতে নিয়েছেন হবিগঞ্জের জাকের আলী। জাকের আলী অনেকের এই যে ট্রান্সফরমেশনটা কিভাবে দেখেন? অবভিয়াসলি ছেলেটার ভিতরে শেখার অনেক ইচ্ছা আছে। আমি ওকে বিপিএল থেকে দেখেছি এবং তার আগেও তো ওর সাথে যখন আমি একসাথে ডোমেস্টিক ক্রিকেট খেলেছি, ওর শেখার আগ্রহটা অনেক বেশি এবং ও ইমপ্রুভমেন্ট করার মানে যে ইচ্ছাটা, প্লাস হচ্ছে যে ও একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে হবে, এই যে একটা আগ্রহটা, এটা অনেক বেশি তার, যার জন্য এই ক্ষুধাটার থেকে হয়তো বা সে আজকে এই জায়গায় আসছে। বড় বড় ছক্কা হাঁকায়, অনেকটা ক্যারিবিয়ান স্টাইলে, ক্যারিবিয়ানদের বিপক্ষে ক্যারিবিয়ানদের মাঠে বলার ডেলিভারি আগে যেভাবে সেট আপ নিচ্ছে এবং ব্যাট সুইং যেগুলো হচ্ছে অনেক ইমপ্রুভ করেছে ও। এই জন্য হয়তো বা তার টাইমিংটা, ব্যাটে বলে টাইমিংটা ভালো হচ্ছে, বলের ট্রাভেলিংটা ভালো হচ্ছে। সব মিলাই আমি বলবো যে এটা একদিনে হয় না, এটা অনেক প্র্যাকটিস করা লেগেছে এবং হয়তো বা তার রেজাল্ট এখন পাচ্ছে। ফাইটিং মুডটা ওর মধ্যে দেখা যায় ব্যাটিং এর সময়। আপনি তখনই ভালো বলবেন বা তখনই আপনি তাকে নিয়ে কথা বলবেন যখন যে 2-3 বছর এভাবে কনসিস্টেন্সি খেলতে থাকবে। আমার মনে হয় তখনই তাকে আমরা ওই লেভেলে উঠাই। যখন আপনি 1 বছর 2 বছর ধরে এরকম কনসিস্টেন্সি পারফরমেন্স করবেন, তখন আপনাকে নিয়ে অনেক অ্যানালাইজ হবে, অনেক প্ল্যানিং করবে, গেম প্ল্যান কীভাবে আপনি কোন জায়গায় উইক, কোন জায়গায় স্ট্রং, এটা নিয়ে কাজ করবে। তখন আপনি যখন সাকসেস হবেন তখন আপনি বোঝা যাবে যে না, আপনি গুড প্লেয়ার বা ওই লেভেলে আছেন। জাকের আলী অনেকের ফিটনেস কেমন দেখেন? ফিটনেস ভালো হলে, রানিং বিটুইন দ্য উইকেটে ফাস্ট হলে রানটাও বেশি হয়, স্ট্রাইক রোটেটটা হয়, আবার বড় শট খেলাটার সাহসও নিশ্চয়ই বেড়ে যায়। হয়তো বা জাকির আলীর ফিটনেস দেখে আরও ইয়াং বা একটু সিনিয়ররাও একটু ইন্সপায়ার হবে যে না, এরকম বড় বড় 6 মারতে হবে, 6 মারতে গেলে এরকম ফিটনেস লাগবে। তা আমার মনে হয় যেটা খুব ভালো একটা জাকির আলী নিজেকে সেট করেছে এবং আমি দোয়া করি এবং আশা করি সে এটা কন্টিনিউ করুক। বিপিএল সময় নিশ্চয়ই দেখেছেন যে সে সবার কাছ থেকে অনেক শেখার চেষ্টাটা করেছে। ওর একটা ভালো জিনিস কি, ও সব সিচুয়েশনে ব্যাটিং করতে পারে এবং মানায় নিতে পারে। আর কোনো কমপ্লেন নাই যে আমার এখানে করতে পারবো না, এখানে খেলতে পারবো না, সব জায়গায় খেলার চেষ্টা করে, এটা ভালো জিনিস। এই সিরিজটা দেখে কি আক্ষেপ বেড়ে গেল বাংলাদেশ ক্রিকেটারদের, সমর্থকদের, যে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে নেই, আইপিএলের ফ্রাঞ্চাইজিরা আসলে বুড়ো আঙ্গুল দেখায়, অথচ ক্যারিবিয়ানদের নিয়ে এত টানাটানি, সেই ক্যারিবিয়ানদের আমরা একচিটিয়া দাপট দেখালাম তাদের বিপক্ষে। এরকম ম্যাচ খেলতে থাকলে, এরকমভাবে আপনি যখন ওভারসিজ জিততে থাকবেন, তখন কিন্তু সারা ওয়ার্ল্ড দেখবে এবং ওয়েস্ট ইন্ডিয়ানের মতো টিমকে আপনি হোয়াইট ওয়াশ করছেন ওদের মাটিতে, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য আমরা একটা স্তর মানে একটা স্টেপ নিয়ে গেল আর কি। সাইফুল রূপক, 71, সিলেট। বিজয়ের মাসের শুরুতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ছেলেরা। এবার তাদের দেখানো পথে হাঁটল মেয়েরা। নেপালকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে টাইগ্রেসরা। সুপার সানডেতে বাংলার প্রতিপক্ষ সেই ভারত। কুয়ালালামপুরে সুপার 4-এর শেষ ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচের গন্ডি 11 ওভারে নামিয়ে আনা হয়। 8 উইকেট হারিয়ে নেপাল 54 রান তোলে। বাংলাদেশ তা টপকে যায় 7 বল এবং 9 উইকেট হাতে রেখে। উদ্বোধনী জুটিতে 2 ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা মিলে করেন 46 রান। ওয়ান ডাউনে নেমে সুমাইয়া 6 বলে 10 রান করেন। শুরু থেকে আরেক প্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা 26 রানে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই।
বাংলাদেশের জার্সিতে খেলবেন লেস্টার সিটি তারকা হামজা। দ্রুত তার গ্র্যান্ড ওপেনিং এর কাজ করছে বাফুফে। শুধু তাই নয়, হামজার মতো আরও প্রবাসী ফুটবলারদের আনতে চান বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। বাংলাদেশের ফুটবলকে নতুন করে ব্র্যান্ডিং করাতে প্রস্তুত নির্বাচিত নতুন কমিটি। মেহেদী নাইমের রিপোর্ট। আর্জেন্টিনার মেসি আছে, পর্তুগালের আছে রোনালদো, মিশরের সালাহ আছেন, সাউথ কোরিয়ার আছে সন হিউমিন। এখন থেকে বাংলাদেশেরও আছে বিশ্বে গর্ব করার মতো একজন। বাংলার ডুবন্ত ফুটবলকে উদ্ধারকারী জাহাজের নাম হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের মহাতারকার আসার খবর পৌঁছে গেছে টেকনাফ থেকে তেতুলিয়া। লেস্টার সিটির তারকা হামজার বাংলাদেশের জার্সিতে খেলার ঘোষণার পরদিন সকালে বাফুফে সভাপতির প্রেস ব্রিফিং। আমরা মনে করি এটা আমাদের দেশের জন্য একটা গর্ব, আমাদের বিএফএর জন্য একটা অর্জন যে হামজা চৌধুরীর মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি। আইপিএলে সাকিব মুস্তাফিজরা খেলে, সেই দলের ব্র্যান্ডিং হয় বঙ্গদেশে। এখন থেকে লেস্টার সিটির সব খবর বাঙালি রাখবে খুঁটিয়ে খুঁটিয়ে। কাজী সালাউদ্দিন যা পারেননি তা 1.5 মাসে করে দেখালেন তাবিদ আওয়ালের নতুন কমিটি। সে কখন আসতে পারবে, কিভাবে আসতে পারবে, এগুলো সব তো তার একারও সিদ্ধান্ত না, আমাদেরও একার সিদ্ধান্ত না। যে ক্লাবের জন্য সে খেলে সেই ক্লাবের সাথেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, যেটা ফুটবলের নর্মস এবং ফিফারও কিছু সেট গাইডলাইন্স সেটা ব্যাপারে আছে। তো সব কিছু বিবেচনা করে আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে থাকবো। ঘোষণা দেবার পরই হামজা হয়ে গেছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। এই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে বাফুফের মার্কেটিং ডিপার্টমেন্ট স্পন্সরের অভাব দূর করতে কিভাবে মুনশিয়ানা দেখায়, সেটাই এখন দেখার বিষয়। আগামী স্পন্সররা অনেকে এগিয়ে আসছে, একটা ভালো কম্পেনসেশন অ্যামাউন্টের ব্যাপারেও কিন্তু কথাবার্তা হচ্ছে। এরকম প্লেয়াররা যখন আসে তো সেই প্লেয়াররা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আমাদেরকে প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানোর সহযোগিতা করে, আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর সহযোগিতা করে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যানদেরকে আরেকটা আকর্ষণীয় রিজন দেয় খেলা দেখার জন্য, মাঠে আসার জন্য এবং টিমকে সাপোর্ট করার জন্য। হামজা খুলে দিয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ফুটবলারদের দুয়ার। কুইন সুলিভান, জিদান মিয়া আরও অনেককে লাল সবুজের জার্সিতে খেলাতে কাজ করছে বাফুফে। অনেক ভালো ভালো বাংলাদেশি অরিজিন প্লেয়ার যারা হতে পারে, বিদেশে মাটিতে খেলে বা বড় হচ্ছে, তাদের ব্যাপারেও আমরা অনুসন্ধান পেয়েছি। তো আমরা আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশের জাতীয় দলের জন্য খেলছে, আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য। 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই হামজার বর্ণাঢ্য ওপেনিংয়ের কাজ করছে বাফুফে। বাংলাদেশের ফুটবলেও আছে এখন একটা পোস্টার বয়। গর্ব করার প্রস্তুতিটা শুরু করেছেন তো। মেহেদী নাইম, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।